কমিশন পুনর্গঠন ইস্যুতে বৈঠকে বসছে সার্চ কমিটি। কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হবে। বৈঠক শেষে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে যাবেন সার্চ কমিটির সদস্যরা। ধারণা করা হচ্ছে প্রতিটি পদের বিপরীতে 2 জন করে মোট 10 জনের নাম প্রস্তাব করবে কমিটি। এর আগে বিশিষ্ট নাগরিকদের সাথে 2 দফা বৈঠক হয় তাদের। এছাড়া নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাবে কমিটির নিজস্ব বৈঠক হয় 2টি। গেল 25 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। তাদের 10 কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনে নাম প্রস্তাব করতে বলা হয়। সার্চ কমিটির বৈঠকের বিষয়ে সবশেষ খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান হিমেল। কমিটির সদস্যরা কি এরই মধ্যে পৌঁছে গেছেন কিনা, এবং আরেকটি বিষয় জানতে চাই যে আজই কি তারা রাষ্ট্রপতির কাছে নাম জমা দেবেন, এ ধরনের কোনো সম্ভাবনার কথা শুনতে পাচ্ছেন কিনা? কমিটির সদস্যরা কিছুক্ষণ আগে 6 জন সদস্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে যে সার্চ কমিটি গঠন হয়েছে এবং তারা সেখানে কিছুক্ষণ আগে পৌঁছেছেন এবং এখন ঘড়ির কাঁটা 4টা বেজে গেছে। যেহেতু পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকাল 4টায় তাদের বৈঠকে বসার কথা ছিল, তারা বৈঠকে বসেছেন এই মাত্রই। এবং সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, রাষ্ট্রপতি যখন এই সার্চ কমিটি গঠনের ব্যাপারে যখন প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, মন্ত্রিপরিষদ সচিব যখন প্রজ্ঞাপন জারি করেছিলেন তখন জানিয়ে দেওয়া হয়েছিল যে এই সার্চ কমিটির মেয়াদ হবে 10 কর্মদিবস। আগামীকাল কিন্তু সেই মেয়াদ শেষ হচ্ছে। 10 কর্মদিবস আজ হলো 9ম কর্মদিবস, আগামীকাল 10 কর্মদিবস শেষ হচ্ছে এবং সেই কর্মদিবস হিসেবে একদিন হাতে রেখেই কিন্তু আজকেই চূড়ান্ত তালিকা তারা এখানে চুলচেরা বিশ্লেষণ করবেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং চুলচেরা বিশ্লেষণ করার পরবর্তীতে সেই নামগুলো তারা এখান থেকে 20 জনের যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছিল সেখান থেকে 10 জন চূড়ান্ত করে সেখানে রাষ্ট্রপতির কাছে জমা দিবেন এবং রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে, এবং ইচ্ছা করলে তিনি তাদের মধ্য থেকে যেতে পারেন এবং রাষ্ট্রপতির এখতিয়ার রয়েছেন, তিনি কিন্তু আলাদাভাবে, যেহেতু তিনি সার্চ কমিটি গঠন করেছেন এবং সার্চ কমিটির উপরে তার আস্থার জায়গা থেকে তিনি সবাই আশা করছেন যে তাদের মধ্য থেকে আগামী নির্বাচন কমিশন হিসেবে 5 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবে, তাদের নামগুলো রাষ্ট্রপতির কাছে জমা দেবে। এর পাশাপাশি আপনি যে বিষয়টি এখানে জানতে চেয়েছেন যে আজ হলো আগামীকাল আরেকটি কর্মদিবস আছে, সেই পর্যন্ত এই সার্চ কমিটি যেতে যাচ্ছেন না। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার পদে 2 জন এবং অন্য কমিশনার পদে 8 জনের নাম, প্রতি পদের বিপরীতে 2 জন করে কমিশনারের নাম এখান থেকে জমা দেবে। তাদের মধ্যে থেকে 5 জনকেই হয়তো রাষ্ট্রপতি আগামী দিনের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন। সেক্ষেত্রে এবার কিন্তু আমরা একটি জিনিস ব্যতিক্রম দেখতে পেয়েছি, সেটি হলো যে এই নির্বাচন কমিশনে প্রথমবারের মতো কোনো নারী সদস্যদের ডাকতে রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সেহেতু এবার যে 10 জনের নামের তালিকা থাকছে সেখানে 2 জন নারীর নাম এবং নারী কমিশনারের নাম এবং 2 জন প্রধান নির্বাচন কমিশনারের নাম এখানে থাকছে। সব মিলে বলা যায় যে আজ রাষ্ট্রপতির সাথে সন্ধ্যায় যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে, সেই মিটিং এর কারণেই কিন্তু মিটিং এর পরবর্তীতেই কিন্তু বোঝা যাবে যে কারা হচ্ছেন আগামী দিনের নির্বাচন কমিশনের। হিমেল, ধন্যবাদ আপনাকে। আহসান হিমেল আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় মিরুকে আদালতে নেওয়া হয়, পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায় শাহজাদপুর আমলি আদালতে মিরুর রিমান্ড আবেদন করা হবে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের এসপি জানান, গতকাল রাতে তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়, এরপর নেওয়া হয় সিরাজগঞ্জে। তিনি আরো জানান, মেয়রের অস্ত্র এবং সাংবাদিক শিমুলের শরীর থেকে উদ্ধার হওয়া গুলি পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। তাকে আমরা রাতেই সিরাজগঞ্জ জেলাতে নিয়ে এসেছি। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে আমরা প্রডিউস করব। পোস্টমর্টেমকালীন সময়ে ভিকটিমের মাথার মস্তিষ্কের ভিতরে যে একটা লেড বল পাওয়া গিয়েছে, এগুলো আমরা ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠাবো এবং এই প্রতিবেদন প্রাপ্তি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় বক্তারা শিমুল সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন। একই দাবিতে মানববন্ধন হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়ায়। এতে গণমাধ্যম কর্মীরা ছাড়াও অংশ নেন
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কে শিমুল হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে সেখানকার সাংবাদিকরা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। বর্ষিয়ান রাজনীতিক ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয়েছে জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ে। আজ বিকেলেই সেখানে তার শেষকৃত্য হবে। সকাল 11:15টার দিকে তার মরদেহ ঢাকা থেকে সিলেটে পৌঁছায়। সেখানে শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর নেওয়া হয় সুনামগঞ্জে। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে তার মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কিছুক্ষণ আগে সুনামগঞ্জ শহর থেকে সুরঞ্জিতের মরদেহ নেওয়া হয় তার নির্বাচনী এলাকা শাল্লায়। তার আত্মার শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়গুলোতে নেওয়া হয়েছে প্রার্থনা কর্মসূচি। আর সুনামগঞ্জে 3 দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। তিনি একজন ভালো পার্লামেন্টারি ছিলেন, দক্ষ পার্লামেন্টারি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে তিনি একজন দক্ষ পার্লামেন্টারি হিসেবে পরিচিত ছিলেন। আশ্চর্য করছে যেভাবে আমরা উত্তর পাশে ছিলাম সারা জীবন, ঠিক সেইভাবে তার পরিবারের কাছে আমরা থাকবো। সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন AR জুয়েল। জুয়েল, সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য কখন নাগাদ সম্পন্ন হতে পারে? যেমনটি জানেন, সুনামগঞ্জ থেকে কিছুক্ষণ আগে ওনার মরদেহ নেওয়া হয়েছে সামনা নির্বাচনী এলাকার শাল্লা উপজেলায় শাল্লা হাই স্কুলের মাঠে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য ওনার মরদেহ রাখা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে ওনার নিজ বাসভবন দিরাইয়ে, যেখানে ওনার শেষ অনুষ্ঠিত হবে। তো কিছুক্ষণের ভিতরে উনি শাল্লা উপজেলা থেকে সর্বস্তরের শ্রদ্ধা জ্ঞাপন শেষ হলেই ওনার মরদেহ হেলিকপ্টার যুগে দিরাই আনোয়ারপুরে ওনার বাসভবনে নিয়ে আসা হবে। এদিকে ওনার বাসভবনের পাশেই ওনার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সর্বশেষ প্রস্তুতি এবং সবকিছু অনুষ্ঠান নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওনার মরদেহ চলে আসবে আশা করা যাচ্ছে। এই আশা। আর এদিকে ওনাকে শেষবার দেখার মতো দিরাই উপজেলাবাসী সবাই, ওনার ভক্ত, ওনার রাজনৈতিক সহকর্মী ওনাকে এক নজর দেখার জন্য সবাই ভিড় করছে। হাজারো মানুষের ভিড় জমে আছে। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি সবাই শোক জানিয়েছে ওনার মৃত্যুতে। এদিকে শাল্লা কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেয়েছি ওনার মরদেহটা এই দিরাই ওনার নিজ বাসভবনে নিয়ে আসা হবে। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওনার মরদেহ দিরাই ওনার নিজ বাসভবন উড়ে এসে পৌঁছবে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। AR জুয়েল আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জ থেকে। পরের খবরগুলোতে যাচ্ছে। বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ যথাযথ ব্যবহারের লক্ষ্যে এই তহবিল গঠন করেছে সরকার। রিজার্ভ 30 বিলিয়নের বেশি থাকলে প্রতি বছর $2 বিলিয়ন তহবিলের জন্য নেওয়া হবে। 5 বছরে যার আকার হবে $10 বিলিয়ন, যা খরচ হবে বড় অবকাঠামো তৈরিতে। এজন্য একটি আইন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন 2017 খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইনের ধারা লঙ্ঘনের দায়ে 2000 টাকা ও 7 দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় নেতা কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। বিদেশি রিজার্ভ যেটা আছে সেটাকে একটু কাজে লাগানোর চিন্তা। 10 বিলিয়ন এটা পর্যায়ক্রমে বছরে 2 বিলিয়ন করে 5 বছরে 10 বিলিয়ন এটাতে সংস্থান করা হবে। এটা বহুমুখী ব্যবহার হতে পারে। এটা মানে আনলিমিটেড। এটা সরকার জনস্বার্থে যে কোনো বিনিয়োগে ব্যবহার করতে পারবে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দেশের বাইরের খবর। অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে বিভাজন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। এতদিন শুধু বিক্ষোভকারীরা মাঠে থাকলেও এবার তার সমর্থনে রাজপথে নেমেছেন রিপাবলিকানরাও। তবে নানা বিতর্কের পরও সবশেষ জনমত জরিপ বলছে দেশের 49% মানুষ এখনও ট্রাম্পের পক্ষে।